প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এর মধ্যে আমি আরো অনেক তোমাদের 12 ক্লাসের কথাই বলছি। দ্বাদশ শ্রেণীতে যারা উঠেছ 11 ক্লাস থেকে, তারা আমার ভিডিওগুলোকে তোমরা নিশ্চয়ই ফলো করেছো। এর আগে আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। ক্যালকুলাসের উপরে, ডেরিভেটিভের উপরে আলোচনা করেছি 2-3টে ক্লাস, আর অন্যান্য ম্যাট্রিক্সের উপর আলোচনা হয়েছে, অ্যালজেব্রার উপরে আলোচনা হয়েছে। তো আজকে আমি আলোচনা করার পূর্বে আমি বলি, তোমাদের সাথে বেশ কিছুদিন হলো এর মধ্যে তোমাদের সাথে আমি যোগাযোগ করতে পারছি না। তার মানে এই নয় যে আমি বসে আছি বা একটা কিছু। আমাদের, তোমরা জানো যে আমরা প্রধান শিক্ষক হিসাবে আমার যে ব্যক্তিগত কতগুলো অফিসিয়াল কাজ থাকে, এর মধ্যে মাধ্যমিকের রেজাল্ট গেল 15 তারিখে, এর মার্কশিট বিতরণও চলছে, কাজকর্ম। 12 ক্লাসের রেজাল্ট গেল, তারও মার্কশিট এবং তার কাজকর্ম আসবে, এবং মাঝামাঝি আলু চাল এই সমস্ত বিতরণ চলছে আমাদের, যেগুলো প্রয়োজনীয় সরকারি নির্দেশ মতো। সুতরাং বিভিন্ন আঙ্গিকে ব্যস্ততার মধ্যে থেকে বেশ কিছুদিন যাব তোমাদের সাথে আমি একটু যোগাযোগ বিচ্ছিন্ন। এই জন্য আমি নিজেকে একটু আক্ষেপ করছি। তো আমাদের মাস্টারমশাইদের এই যে লকডাউন পিরিয়ড, আনলক 2 চলছে, তার মধ্যে দাঁড়িয়ে স্কুলের যে পরিস্থিতি, এবং আগস্ট মাসেও একটা অনিশ্চয়তা আমাদের মধ্যে রয়েছে, এবং পরবর্তী জানি না কি আসবে। তোমাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ হওয়ার সম্ভাবনা কবে হবে সে অপেক্ষায় আছি। তো সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের সকলেই তোমাদের সঙ্গে যোগাযোগ করছে, এবং এই বিভিন্ন ইউটিউবের মাধ্যমেই হোক বা ভার্চুয়াল ক্লাসের মাধ্যমেই হোক তোমাদের সাথে আমরা যোগাযোগ করছি। তো এগুলো চলবে, এগুলোকে কিন্তু বাদ দিয়ে চলবে না। এগুলো আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের মধ্য দিয়েই কিন্তু এখন আমাদের আবার নতুন একটা বিষয়ের উপর দিয়ে আমাকে দাঁড়াতে হবে। তার মানে এই নয় কবে সেই ক্লাসে বসবো, সবই সেই ক্লাস হবে, সেই বোর্ডে আমি লিখবো, আমি সেই অপেক্ষায় থাকবো, তাহলে কিন্তু সব ভুলে যাবো আমরা। আমাদের যে অর্জিত যে সমস্ত বিদ্যা, সেগুলোকে যদি চর্চায় না করি, না ঘষি, তাহলে কিন্তু এগুলো কিন্তু আস্তে 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 কিন্তু হারিয়ে যাবে। বুঝতে পেরেছো তো? কারণ তোমরা তো জানো, না ঘষলে কোনো জিনিস কিন্তু চকচকে থাকে না। মানে এর উপরে কিন্তু জং ধরে যাবে তোমাদের, চর্চা যদি না থাকে। নিশ্চয়ই করছো, আমরাও করছি, কিন্তু সেভাবে খাতা কলমে তোমাদের সাথে ইন্টারাকশন আমাদের হচ্ছে না। সে দূর থেকে যতটুকু পারি করছি। সেই হিসাবে তোমাদের সাথে আজকে আমি আবার দীর্ঘদিন পরে আসতে বাধ্য হয়েছি। সেটা তোমাদের টানেই এবং আমার কর্তব্যের টানে এসেছি। তো আজকের ক্লাস, আমার নিবেদন তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবকল সমীকরণ। দেখো, তোমাদের আমি ডেরিভেটিভ শিখিয়েছি, ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট শিখিয়েছি dy বাই dx, y ইজ ইকুয়াল টু fx। এই অপেক্ষকের অন্তর্কলজ dy বাই dx, d2y বাই dx2, এরকম আরো অনেক ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট, তৎসম্পর্কিত বিভিন্ন সমস্যার আলোচনা করেছি। তো আমরা আজকের যেটা আলোচনা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইটা ডেরিভেটিভকে বাদ দিয়ে তো নয়। তার মানে আমাকে ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট বা ডিফারেন্সিয়েশন করার মধ্য দিয়ে আমি যা রপ্ত করেছি, সেগুলোর একটা এখানে চিত্র তুলে ধরব। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে একটা ইকুয়েশন। ইকুয়েশন মানে সমীকরণ সম্বন্ধে তোমাদের ধারণা আছে। আজকে যদি আমি বলি যে একঘাত সমীকরণ, বা আমি দ্বিঘাত সমীকরণ, তোমরা পড়েছ অ্যালজেব্রাতে, তো ত্রিকোণমিতিক সমীকরণ। তো সমীকরণ মানে একটা সম্বন্ধ, সমীকরণ মানে একটা রিলেশন। তো সেই রিলেশনগুলো কার উপরে? তো স্পেশাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার মানে অবকল সমীকরণ হচ্ছে, এখানে আমরা জানি y ইকুয়াল টু fx যে অপেক্ষকটা, এখানে x হচ্ছে তোমাদের স্বাধীন চল, x হচ্ছে স্বাধীন চলরাশি, y হচ্ছে অধীন চলরাশি। ঠিক আছে? dx হচ্ছে x এর অবকল, dy হচ্ছে y এর অবকল, dy বাই dx হচ্ছে x এর সাপেক্ষে y এর অন্তর্কলজ বা অবকল সহগ। তো এই সম্পর্কিত যে
আমি সম্বন্ধ এখন পাবো, সেটাকে আমি বলছি অবকল সমীকরণ। তাহলে কি দাঁড়ালো? যে সমীকরণে অবকল বা অধীন চলের অবকল সহগ বা অধীন চল সম্পর্কিত একটা সম্বন্ধ আমরা খুঁজে পাবো, তাকেই আমরা বলছি অবকল সমীকরণ। এক্সাম্পল দিচ্ছি, সে এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, এটা একটা অবকল সমীকরণ। 2 নম্বর, d2y by dx2 minus 5 into dy by dx plus 6y equal to 0, এরকম। নাম্বার 3, dx xy dy by dx plus say xy dy by dx plus y is equal to x ইত্যাদি। এগুলো আমরা কতগুলো অবকল সমীকরণের দেখালাম উদাহরণ। তোমাদের এগুলো মনে রাখার প্রয়োজন নেই, যখন যা দিবে সেই প্রাসঙ্গিক তার উত্তরটা আমাদের করতে হবে। আমি এখানে দিচ্ছি এই কারণে অবকল সমীকরণ। তো আজকের আলোচনার মধ্যে অবকল সমীকরণ হচ্ছে, এরপরে আমরা অবকল সমীকরণ পাবো। অবকল সমীকরণের গঠন করব, গঠন ফরমেশন। পরবর্তীতে আমরা আলোচনা করব যে অবকল সমীকরণ গঠন সে কিরকম। এখানে আমাকে একটা চলরাশি দ্য ফাংশন অফ এক্স ওয়াই এরকম থাকলো, এক্স ওয়াই সাপেক্ষে ওয়াই এর মাধ্যমে প্রকাশিত একটা অপেক্ষক থাকলো এবং একটা তার সম্পর্কিত একটা ধ্রুবক থাকলো সি। এটা একটা সম্বন্ধ বলছি। আমি এখান থেকে এক্স এর সাপেক্ষে অবকলন করব, এক্স এর সাপেক্ষে এখানে আমি অবকলন করব, করে আমি একটা সম্পর্ক পাবো এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এবং সি। 2 নম্বর, এটা আমি একটা জেনারেল প্রসিডিউর বলছি। কিভাবে গঠিত হবে? তার মানে আমাকে একটা অপেক্ষক দেওয়া থাকবে, ওয়াই এর সাথে এক্স এর সম্পর্ক, সেখানে একটা ধ্রুবক থাকবে। তার থেকে আমি অবকল করব, ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে, করে এইরকম একটা সম্বন্ধ বের করব, করে প্রথম এবং 2 নং থেকে এই যে সিটা আছে সিটাকে আমি অপনয়ন করব, তার মানে এলিমিনেট করব, এলিমিনেশন প্রসেস করলে পরে আমার যে সম্বন্ধটা আসবে সেই সম্বন্ধটাই হচ্ছে অবকল সমীকরণের গঠিত হবে, অবকল সমীকরণ পেয়ে যাব। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বলছি তোমাদের, এটা আমাদের একটা থিওরিটিক্যাল ব্যাখ্যা দিলাম। এটা প্র্যাকটিক্যাল কি দাঁড়াচ্ছে? সে তোমাকে বলল মূলবিন্দুগামী সরল রেখা সমীকরণ সাধারণ আকার y is equal to mx, এমটা হচ্ছে সরল রেখাটার প্রবণতা। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এম এর মান 1 সে এরকম। তাহলে এটা যদি আমার মূল বিন্দুগামী আরেকটা কোণটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আরেক সরল রেখাটা অন্য রূপ ধারণ করবে। তারপরে যদি এরকম হয়, তার মানে এখানে এমটা পরিবর্তনশীল যদি হয়, তার মানে কোনটা যদি চেঞ্জ হয় তাহলে তার গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে রেখাটা। তাহলে কিন্তু রেখাটা মূলবিন্দুগামী হবে, তাহলে এটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে? এটা দ্বারা প্রকাশিত হচ্ছে এক গোষ্ঠী মূলবিন্দুগামী সরল রেখা, a family of straight lines passing through the origin, মূলবিন্দু দিয়ে। এটা যদি x ও x ড্যাশ হয়, y ও y ড্যাশ হয়, তাহলে এক গোষ্ঠী মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ প্রকাশিত হচ্ছে, তার সাধারণ আকার হচ্ছে y = mx। এবার এই যে এক গোষ্ঠী মূলবিন্দুগামী সরল রেখা, তাদের যদি বলি আমি, তাহলে অবকল সমীকরণ কি হবে?
তাহলে এখানে আমার তো পূর্বের মতো আমি তোমার থিওরিটিক্যালে বলেছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এখান থেকে তাহলে পাবো dy বাই dx। এম তো পরিবর্তনশীল ধ্রুবক, এম ইন্টু এক্স এর হচ্ছে 1। নাম্বার 2, এমটাকে বলছি আমরা এখানে, এম হচ্ছে স্বেচ্ছ ধ্রুবক, স্বেচ্ছ ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট। তোমরা ইন সায়েন্সে এটাকে বারবার ইউজ করতে দেখবে, আরবিট্রারি কনস্ট্যান্ট, যথেচ্ছ ধ্রুবক। ধ্রুবক কিন্তু পরিবর্তনশীল ধ্রুবক। ধ্রুবক দুরকম, একটা স্থির আর একটা পরিবর্তনশীল। এটা যেরকম রেখাটার ঘূর্ণনের উপর, অ্যাঙ্গেলের উপর নির্ভর করছে, তার জন্য এটা পরিবর্তনশীল ধ্রুবক। তাহলে এটাকে আমি পেলাম এম। 1 থেকে 2 এর যদি আমি অপনয়ন করি তাহলে আমি পাচ্ছি y ইজ ইকুয়াল টু, এম এর মানটা এখানে বসিয়ে দাও, dy বাই dx, সাথে হচ্ছে x। তাহলে এই হচ্ছে অবকল সমীকরণ গঠিত হলো। এখানে স্বাধীন চল x, অধীন চল y, অবকল সহগ dy বাই dx, সবার মধ্যে একটা সম্বন্ধ রয়েছে। এটাই হচ্ছে একটা অবকল সমীকরণ গঠিত হলো। তার মানে মূলবিন্দুগামী যে সরলরেখা তাদের অবকল সমীকরণ হচ্ছে এই। আবার এইটাকে যদি আমরা পরবর্তীতে দেখবো, অবকল সমীকরণ যখন সলভ করব, তারপর ইন্টিগ্রেশন করব, সেইটা পরেরটা আমি আলোচনা করি, তখন আবার আমি পাবো এই সমীকরণটা। তাহলে এটা হচ্ছে এর আদি রূপ। মনে রাখবে, প্রিমিটিভ ফাংশন, প্রিমিটিভ, PRIMI, প্রিমিটিভ। তাহলে এই অবকল সমীকরণের প্রিমিটিভ হচ্ছে এটা, আদি অপেক্ষকটা, যে অপেক্ষক থেকে অবকল সমীকরণটা গঠিত হলো। তাহলে এইটা হচ্ছে এর প্রিমিটিভ ফাংশন। আবার এটা হচ্ছে এর সমাধানও হবে, পরবর্তীতে আমি আবার পরপর আসছি বিষয়টার উপরে। এইভাবে অবকল সমীকরণ গঠিত হলো। এইবার তোমাদের আজকে আমাদের বেসিক বিষয়গুলোর উপরে আলোচনা হবে, পরবর্তীতে আমরা ডিটেলস বিষয়গুলোর উপরে যাব। ফরমেশন আরেকটা ফর্ম করে দেখাচ্ছি, তাহলে y ইকুয়াল টু mx থেকে আমি যে সমীকরণটা পেয়েছি সেটা আমরা দেখলাম। 2 নম্বর মনে করি এক গোষ্ঠী বৃত্ত, আমি উদাহরণ দিয়ে বলছি, মূল বিন্দুগামী এক গোষ্ঠী বৃত্ত, ফ্যামিলি অফ সার্কেলস, রেডিয়াসটা কখনো এটা পরিবর্তনশীল, মূল বিন্দু কেন্দ্রটা 0, 0 তে। তার সমীকরণ কি তোমরা 11 পার্টে পড়েছো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এর দ্বারা বোঝাচ্ছে কি? বোঝাচ্ছে a family of circles having center at the point 0, that is origin, and radius a which is variable, মানে ব্যাসার্ধটা এখানে পরিবর্তনশীল। তার মানে এটা প্রাচল, প্যারামিটার, তার মানে আরবিট্রারি কনস্ট্যান্ট যাই বলি, এখানে এটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। হ্যাঁ, স্বেচ্ছ ধ্রুবক। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে বৃত্তসমূহ এ যদি পরিবর্তনশীল হয় তাহলে বৃত্তসমূহ, তাহলে তার অবকল সমীকরণ কি হবে? তার মানে আবার আরেকটা ইকুয়েশন ফর্ম করতে হবে। এরকম ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে পাবো 2x প্লাস 2y dy বাই dx ইকুয়াল টু কনস্ট্যান্ট 0, 2 কেটে গেল, x প্লাস y ইন্টু dy বাই dx ইকুয়াল টু 0, মানে x প্লাস y y1 ইকুয়াল টু 0। এই হচ্ছে নির্ণেয় অবকল সমীকরণ। এখানে y1 আমরা কখনো dy বাই dx ব্যবহার করি, y2 কখনো d2y বাই dx2 ব্যবহার করি। এখানে আমি একটা কথা বলে দিই, এখানে একটা মাত্র আমাদের প্রাচল ছিল, আর আমাদের অবকল সমীকরণ গঠিত হলো যেখানে এক dy বাই dx রয়েছে। তার মানে আমি এখন অবকল সমীকরণের মাত্রা বা ঘাত এবং ক্রম নিয়ে আলোচনা করব, তারপরে দুটো কথা বলব।
অবকল সমীকরণের ক্রম, অর্ডার, যেটাকে আমরা বলছি ক্রম বা অর্ডার। 2 নম্বর আলোচনা করব মাত্রা বা ঘাত, যেটাকে আমরা বলব ডিগ্রি, ঘাত বা ডিগ্রি। এই বিষয়টার উপরে তোমাদের ফাইনালে 2টা নম্বর থাকে। কেন? একটা কোশ্চেন দেওয়া থাকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা দাও উঠিয়ে দিবে, বলবো এটা ডিগ্রি কত, মাত্রা কত। আমরা যদি করতে পারি 2 নম্বর আমাদের হয়ে গেল, বা এমসিকিউতে অনেক সময় থাকে। তো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। মনে করো d2y/dx2 - 5dy/dx + 6y = 0, এটা একটা সমীকরণ। আবার দিলাম d2y/dx2 to the power 3 - 3dy/dx স্কয়ার প্লাস y = আর একটা কিছু দেওয়া আছে 0। ঠিক আছে, আরেকটা উদাহরণ নিলাম। 1 + dy/dx to the power whole square to the power 3/2 = মনে করো d2y/dx2। এরকম কতগুলো উদাহরণ টানলাম আমি, 1 2 3, ক্রম মাত্রা বোঝার জন্য। রাইট? বলছি ক্রম কি? কোন অবকল সমীকরণে অন্তর্কলজ মানে dy/dx করণীমুক্ত বা ভগ্নাংশ বর্জিত করণীমুক্ত এবং ভগ্নাংশ বর্জিত কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, এখানে দেখো পাওয়ারটা করণী, এখানে করণী রয়েছে 3/2 মানে স্কয়ার রুট অফ এটা। এই জায়গাটা করণী মুক্ত হয় নাই, এখানে করণী মুক্ত আছে, এইটা করণী মুক্ত আছে, এবং পাওয়ারটা এখানে সেকেন্ড অর্ডার dy/dx। হ্যাঁ, পাওয়ারে দেখো 2 আছে, ভগ্নাংশ নেই। এই ব্যাপারগুলো আমাকে আগে দেখতে হবে। কি দেখতে হবে? ভগ্নাংশ কোনো পাওয়ার থাকবে না, করণমুক্ত যদি সমীকরণ থাকে, তার মানে এই প্রথম দুটার ক্ষেত্রে আমি বলতে পারি সর্বোচ্চ ক্রমের অবকল সমীকরণের ক্রমই হবে অবকল সমীকরণের ক্রম। সর্বোচ্চ ক্রমের যে অবকল সহগ থাকবে তার ক্রমটাই হবে সমীকরণের ক্রম। প্রথমটার ক্ষেত্রে তাহলে কি হবে? ক্রম কত? তাহলে সেকেন্ড অর্ডার এখানে আছে d2y, এটা ফার্স্ট অর্ডার, তাহলে সেকেন্ড অর্ডারটা এখানে এই সমীকরণের মধ্যে সর্বোচ্চ, তাহলে ক্রম হচ্ছে 2। এখানে ক্রম কত? সর্বোচ্চ, সেকেন্ড অর্ডার 2, এখানে দ্বিতীয় ক্ষেত্রে ক্রম হচ্ছে 2। তৃতীয় অর্ডার ক্ষেত্রে কি করব? এইখানে 3/2 আছে, তাহলে আমাকে স্কয়ার করে নিতে হবে। তাহলে আমি যদি এটাকে স্কয়ার করি 1 + dy/dx স্কয়ার টু দি পাওয়ার, তাহলে 3 হবে, স্কয়ার মানে 2 পাওয়ার কাটা যাবে। এখানে হচ্ছে d2y/dx2, তার তাহলে কি হবে? স্কয়ার। এটা আমার করণীমুক্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমার তাহলে এখন ক্রমটা কত হবে? তাহলে এখানে সর্বোচ্চ অর্ডারটা কি আছে? 2, তাহলে ক্রম 2, প্রতি ক্ষেত্রে এখানে হচ্ছে 2। তাহলে মাত্রা কত? সর্বোচ্চ ক্রমের প্রথম ক্ষেত্রে তার যে ঘাত সেটা হবে মাত্রা। মাত্রা হচ্ছে 1। সর্বোচ্চ ক্রম তার যে ঘাত সেটা হচ্ছে মাত্রা, তাহলে এখানে মাত্রা হচ্ছে কত? 3। সর্বোচ্চ ক্রমে তার যে ঘাত সেটা মাত্রা, তাহলে এখানে কত হচ্ছে? 2 ক্রম মাত্রা 2। তাহলে এই হচ্ছে ক্রম ও মাত্রা বের করার তোমাদের পদ্ধতি। এগুলো একটু সুন্দর করে তোমরা বইয়ে দেখে নেবে, এবং এগুলো ব্যাপারে আরো ক্লিয়ার হতে হবে। আমি আরেকটা কথা বলছি পক্ষান্তরের মধ্যে, যেমন এখন আমরা অবকল সমীকরণের মধ্যে প্রথমে আমরা বলা উচিত ছিল যে, মানে এখন বলছি, প্রয়োজন এখন বললে কোনো অসুবিধা নেই, যে
একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখবে তোমরা যখন তোমরা আরো উঁচু ক্লাসে পড়বে, ম্যাথামেটিক্স নিয়েই হোক বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সই হোক, বিভিন্ন ক্ষেত্রে পাবে একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমি শর্টে লিখি ওডিই, তার মানে সাধারণ অবকল সমীকরণ। আরেকটা পাবে তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা আমাদের সিলেবাসে নেই, তবে বিষয়টা একটু জানা দরকার। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে যে অবকল সমীকরণের স্বাধীন চল y, x এর একটি মাত্র অধীন চলটা একটি মাত্র স্বাধীন চলের অপেক্ষক হিসেবে থাকবে। তার মানে y ইজ এ ফাংশন অফ x, একটা মাত্র স্বাধীন চল হিসেবে এখানে অধীন চল, তার উপরে নির্ভরশীল একটা মাত্র স্বাধীন চল থাকবে। কিন্তু যদি স্বাধীন চল দুটা থাকে, মনে করেন z ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই, তখন আমাদের আসবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরেকটা চলরাশি আসবে, সে হচ্ছে এক্স এবং ওয়াই এর অপেক্ষক হিসেবে থাকবে। দুটা চলরাশি, একটা চল দুটা চলের উপর নির্ভরশীল হবে। আর এখানে একটা চলরাশি অধীন চল, সে একটা মাত্র স্বাধীন অধীন চলের উপর নির্ভর করবে। তাহলে এই সম্পর্কিত হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে আরেকটা কথা তোমাদের বলতে হয়, কিরকম দেখো, যখন তোমার y ইকুয়াল টু mx, এটার ক্ষেত্রে এমটা আমরা প্রাচল বলছিলাম, প্রাচল বা প্যারামিটার, তখন আমরা এটাকে যখন ডিফারেন্সিয়েশন করেছি, কারণ এম পেয়েছি এম, তারপরে যখন এমটাকে অপনয়ন করলাম তখন কি পেলাম, y ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স। এই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হয়েছে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তাহলে মাত্রা কত, এই মাত্র শিখলাম। ক্রম কত, 1। মাত্রা কত, ক্রম 1। মাত্রা কত, ক্রম 1 মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা ফার্স্ট অর্ডার আছে, তাহলে ক্রম 1, মাত্রাও 1। তাহলে বিষয়টা কি, একটি মাত্র যদি চলরাশি থাকে তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হবে। স্বাধীন এখানে প্রাচল যদি একটি থাকে তাহলে তোমাকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে তৈরি হবে, এবং তার মাত্রা হচ্ছে 1। তাহলে প্রথম ক্রম প্রথম মাত্রা, এই সমীকরণগুলোকে আমরা বলি প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণ। অবকল সমীকরণ, প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণ। এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। পরবর্তীতে যখন আমরা অবকল সমীকরণ সলভ করব, তখন আমাদের দুটো চ্যাপ্টার আছে, প্রথম ক্রম প্রথম মাত্রা, পরে আর একটা চ্যাপ্টার আছে প্রথম ক্রম, এবং সেখানে মাত্রা আলাদা, মানে ডিগ্রি আলাদা হবে, স্কোয়ার হতে পারে, 3 হতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে আমরা এগুলো আলোচনা করব। যাই হোক, তাহলে যত সংখ্যক কনস্ট্যান্ট থাকবে তত ক্রমের অবকল সমীকরণ তৈরি হবে, এটা আমাদের সিদ্ধান্ত। তাহলে দ্বিতীয় ক্রমে অবকল সমীকরণ তাহলে নিশ্চয়ই দুটা কনস্ট্যান্ট থাকবে, দেখি দুটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকা উচিত। আবার সবসময় দুটা থাকলেই যে প্রথম সেকেন্ড অর্ডার হবে তা না, আবার তিনটা থাকলেই থার্ড অর্ডার হবে তা না, সেটাও দেখাবো। যেমন ধরো y is equal to a into e to the power x, b into e to the power minus x। দেখো এটাও আমার একটা ইকুয়েশন। এখানে a b হচ্ছে প্রাচল, দুটি প্রাচল আরবিট্রারি কনস্ট্যান্ট বা স্বেচ্ছ ধ্রুবক যাই বলো। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে y1 is equal to dy by dx মানে y1 a into e to the power x মাইনাস, কি তো কনস্ট্যান্ট মাইনাস এসে যাবে, মাইনাসের ডেরিভেটিভ সম্বন্ধে তোমরা ভালো জানো। y2 আবার অ্যাগেইন করছি, এটাকে অ্যাগেইন ডিফারেন্সিয়েট করি, তাহলে পাচ্ছি a into আবার e to the power x, আবার এখানে হচ্ছে এটা ছিল কত, এখানে মাইনাস ছিল, এবার মাইনাস মাইনাস আবার প্লাস, আবার b into e to the power minus x, তাহলে কি দাঁড়ালো, তাহলে y2 is equal to কি দাঁড়ালো, y2 is equal to y। ওই 1 নং থেকে আমি এটা ফ্রম 1 a b এলিমিনেট হয়ে গেল। দেখো এটা আলাদাভাবে a এলিমিনেট করবো এরকম ব্যাপার নয়, আলাদাভাবে b এলিমিনেট করতে নয়, এটাকে ডিফারেন্সিয়েট করে সেকেন্ড অর্ডার পর্যন্ত এগুলাম,
এগিয়ে গিয়ে এই মানটা আবার ওয়াই পেয়ে গেলাম। তাহলে ওয়াই টু ইকুয়াল টু ওয়াই, তার মানে d2y বাই dx2 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। একটা অবকল সমীকরণ গঠিত হলো। তার ক্রম কত? 2। মাত্রা কত? 1। তাহলে যতগুলো কনস্ট্যান্ট করা ছিল? 2টা। তাহলে 2টা কনস্ট্যান্ট, তার জন্য সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হলো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আজকে তোমাদের আর আলোচনার মধ্যে আমাদের আর আসছি না। পরবর্তীতে তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব এবং এই সম্পর্কিত আরো আলোচনা করব। আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন উপর প্রথম ক্লাস, এগুলো মন দিয়ে করবে। এসএনদের বই হোক বা আমার সাতরা পাবলিকেশনের বই হোক বা সেন্ট্রালের বই হোক, সেগুলো তোমরা সলভ করবে এবং পরবর্তীতে যোগাযোগ করবে। ঠিক আছে, সেকেন্ড আমার ভিডিও নিয়ে পরবর্তীতে আসছি। ধন্যবাদ।